2025 সালের এই নতুন বছরে আপনিও পেতে পারেন 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনি যদি কৃষক হয়ে থাকেন বা চাষবাসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আপনার নামে যদি চাষের জমি থেকে থাকে বা নামে যদি নাও থাকে, আপনি যদি ভাগ চাষি বা বর্গাদার হন, তাহলেও কিন্তু আপনি নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে এই 10,000 টাকা বা 4,000 টাকা বছরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 2025 সালের এই নতুন দুয়ারে সরকারের ক্যাম্পে নতুন ফর্ম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি দেখাবো। সঙ্গে কী কী কাগজপত্র আপনাকে জমা করতে হবে তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও কিন্তু আজকে জানতে পারবেন। কারণ অনেকেই আপনারা ভুল করেন, যার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। তো চলুন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে বা নতুন ফর্মটা ফিল আপ করে কীভাবে আপনারা 10,000 টাকা অথবা 4,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। অন স্ক্রিনে আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদন। তো চলুন কীভাবে ফিল আপ করবেন দেখিয়ে দিই। প্রথমে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিছু করার প্রয়োজন নেই। এই জায়গায় আপনার স্ট্যাম্প সাইজের একটা কালার ছবি কিন্তু লাগিয়ে দেবেন। এরপরে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে। তো এই জায়গায় আপনার নাম লিখতে হবে। নামটা অবশ্যই ইংরেজি হাতের বড় অক্ষরে লিখবেন। এরপরে দেখুন বলা হয়েছে নাম পর্চা অনুযায়ী বাংলায়। তো আপনার জায়গার যে পর্চা রয়েছে বা জমির যে পর্চা রয়েছে সেই পর্চায় যে বাংলায় নাম লেখা রয়েছে সেইটা কিন্তু এখানে লিখে দেবেন। এরপরে বলা হয়েছে বাসস্থানের ঠিকানা। এখানে আপনার গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, থানার নাম, সঙ্গে জেলার নাম এবং আপনাদের পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে পিতা বা স্বামীর নাম। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে জন্ম তারিখ। তো আপনার জন্ম তারিখটা এই বক্সে বসাবেন। প্রথমে তারিখ বসাবেন, তারপর মাস বসাবেন আর তারপরে সালটা বসিয়ে দেবেন। এবার দেখুন বলা হচ্ছে 1/1 এখানে 2025 হবে বন্ধুরা। যেহেতু নতুন ফর্মটা আপনারা ফিল আপ করবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন। তো 1/1/2025 অনুযায়ী আপনার বয়স বর্তমানে কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে লিঙ্গ। তো লিঙ্গের জায়গায় আপনি পুরুষ মহিলা যেটা হবেন বা অন্যান্য যেটা হবেন তাতে কিন্তু টিক করে দেবেন এইরকম এই বক্সে। এরপরে বলা হচ্ছে শ্রেণী। আপনি যদি জেনারেল হন এখানে টিক করবেন, তপশিলি হলে এখানে, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি হলে এখানে এবং অনগ্রসর শ্রেণী হলে এখানে টিক করবেন। এবারে বলা হয়েছে দেখুন কৃষকের ধরন। তো এই জায়গাটা যদি আপনারা দেখেন, আপনার যদি নিজের নামে জমি থাকে, আপনি যদি মালিক হন সেক্ষেত্রে এখানে টিক করবেন। যদি আপনি বর্গাদার হন সেক্ষেত্রে এখানে টিক করবেন, বা যদি আপনার পাট্টা থেকে থাকে চাষের জমির সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে টিক করবেন। তো আপনার যেটা প্রযোজ্য হবে সেটাই ঠিক করবেন। এবার দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এই জায়গায় আপনার একটা কিন্তু চলতি মোবাইল নাম্বার দেবেন। অবশ্যই যে মোবাইল নাম্বারটা বসাবেন সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার হতে হবে, তাহলেই কিন্তু সুবিধা হবে, আপনি টাকা পাবেন। এবার দেখুন বলা হয়েছে বিকল্প যদি কোনো মোবাইল নাম্বার থাকে অর্থাৎ দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার সেটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে আধার কার্ডের নাম্বার আবশ্যিক। তো অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিতেই হবে। ভোটার কার্ডের নাম্বারটাও আবশ্যিক, সেটাও কিন্তু এখানে দিতে হবে। এবারে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে জমির তথ্য দিতে হবে, অর্থাৎ আপনি কোন জমিতে চাষ করছেন সেই তথ্যগুলো কিন্তু এখানে খ বিভাগে দিতে হবে। আর এখানে দেখুন জমির তথ্যে কিন্তু ক্রমিক নাম্বার রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে কিন্তু আপনারা ক্রমিক নাম্বার দিতে পারবেন। তো ধরুন আপনি একটা জমিতে চাষ করেন, তো সেক্ষেত্রে এই 1 নাম্বার এখানে লিখবেন। এরপরে সেই জমিটা বর্তমানে কোন জেলায় রয়েছে সেই জেলার নাম লিখবেন, ব্লকের নাম অর্থাৎ কোন ব্লকের আন্ডারে জমিটা রয়েছে, তারপর জমির মৌজা নাম্বার দেবেন, সেই সঙ্গে বা মৌজার নাম লিখবেন, তারপরে জেল নাম্বার কত, খতিয়ান নাম্বার কত সেগুলো কিন্তু এখানে লিখে দেবেন। এরপর আপনার চাষযোগ্য জমির পরিমাণটা কত সেটা কিন্তু আপনাকে একরে লিখতে হবে। আপনি চাইলে কিন্তু এটা গুগল থেকে খুব সহজেই কনভার্ট করে নিতে পারেন যে বর্তমানে আপনার যে শতক বা কাঠাতে জমি রয়েছে সেটা কত একর, সেটা কিন্তু অনলাইন ক্যালকুলেটর দিয়ে এটা সহজেই কনভার্ট করে নিতে পারবেন। তারপর যেটা হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কি করবেন, পুরো টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন। 1, 2 করে আপনার যে কটা চাষের জমি রয়েছে এখানে কিন্তু লিখে দেবেন। তারপর আপনার মোট যত একর জমি হচ্ছে এই জায়গায় লিখে দেবেন হিসাব করে। এবারে গ বিভাগে বলা হয়েছে ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে সেই ব্যাংকের তথ্য কিন্তু দিতে হবে। দেখুন বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপরে অ্যাকাউন্টের নাম্বারটা অবশ্যই এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখবেন, কোনো কাটাকুটি করবেন না। একইভাবে আইএফএসসি কোডটাও কিন্তু পরিষ্কারভাবে লিখবেন যাতে করে পরিষ্কার বোঝা যায়। এরপরে ব্যাংকের নামটা লিখে দেবেন, ব্রাঞ্চের নামটা লিখবেন। এবার আপনার অ্যাকাউন্টটা কোন ধরনের, যদি আপনার অ্যাকাউন্টটা সেভিংস হয় এখানে টিক করবেন, যদি কারেন্ট হয় এখানে টিক করবেন। এরপর ব্যাংকের সংযুক্ত নথি। তো এই জায়গায় এই বক্সে আপনি টিক করে দেবেন এবং আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে তার কিন্তু একটা ফটোকপি বা একটা জেরক্স কপি কিন্তু জমা করে দেবেন।
এবারে দেখুন বলা হয়েছে নমিনি, তো আপনাকে নমিনি সিলেক্ট করতে হবে। তো আপনি যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নামটা এখানে লিখে দেবেন, এবং আপনি ধরুন আপনার স্ত্রীকে করলেন বা স্বামীকে করলেন, তো তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন তার সঙ্গে কি সম্পর্ক এখানে লিখে দেবেন। নমিনির পিতা বা স্বামীর নাম কিন্তু এখানে লিখতে হবে। একইভাবে জন্ম তারিখ, অর্থাৎ এখানে কিন্তু আপনার নয়, নমিনি যাকে করছেন তার জন্ম তারিখ এবং সালটা লিখে দেবেন, তার বয়স কত সেটা লিখবেন। যদি যাকে নমিনি করছেন, ধরুন আপনার ছেলে বা মেয়েকে নমিনি করছেন, তার বয়স 18 বছরের নিচে হয় বা কম হয়, সেক্ষেত্রে তার অভিভাবকের কিন্তু নাম এখানে লিখতে হবে, বাবা বা মায়ের নাম কিন্তু লিখে দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, অর্থাৎ আপনি অন্য কোনো জায়গায় আবেদন করেননি, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবার দেখুন বলা হয়েছে যে উপরোক্ত কৃষি জমি আমি, তো আপনি যার থেকে এই জমিটা পেয়েছেন, ধরুন আপনি আপনার বাবার থেকে পেয়েছেন, তো আপনার বাবার নাম লিখবেন, আপনার ঠাকুরদার থেকে পেয়েছেন ঠাকুরদার নাম লিখবেন, বা আপনি যার কাছ থেকে কিনেছেন তার নামটা এখানে দিয়ে দেবেন। এবারে দেখুন বলা হয়েছে তার থেকে উত্তরাধিকার, ক্রয়, উপহার, দান বা অন্যান্য সূত্রে কিন্তু আপনি পেয়েছেন, কোন সূত্রে পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। যেমন ধরুন আপনি আপনার ঠাকুরদার থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, তো সেটা কিন্তু এখানে লিখে দেবেন, বা বাবার থেকে পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন, বা যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ক্রয় লিখে দেবেন। এইভাবে কিন্তু আপনি এটা লিখে দেবেন। এরপরে বলা হয়েছে তার বিবরণ যদি থাকে, অর্থাৎ ধরুন এই যে ব্যক্তিটা যার থেকে আপনি জমিটা পেয়েছেন তার যদি আগে থেকে কৃষক বন্ধুর আইডি নাম্বার থেকে থাকে বা কৃষক বন্ধু থাকে, সেক্ষেত্রে কিন্তু তার আইডি নাম্বারটা এখানে বসাবেন, ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করার প্রয়োজন পড়বে না। দেখুন বলা হয়েছে যদি থাকে তাহলে বসাতে হবে, যদি না থাকে বসানোর প্রয়োজন নেই। এরপরে যিনি আবেদন করছেন আবেদনকারীর কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন, যদি সই না করতে পারেন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু দিয়ে দেবেন। এরপরে তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এইখানে প্রাপ্তি স্বীকারের এই যে জায়গাটি রয়েছে, এখানে আপনার যদিও কিছু করার নেই, তারপরে এই জায়গায় শুধু আপনার নামটা লিখে দেবেন। তো বন্ধুরা এটা ফিল আপ করার পর আরও একটা সেকশন আপনাদেরকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে স্বঘোষণাপত্র। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানেক্সার 1 রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র, যেটা ফিল আপ করবেন ইংরেজি হাতের বড় অক্ষরে করবেন। আপনার নামটা এখানে লিখে দেবেন, পিতা বা স্বামীর নাম, গ্রামের নাম, পঞ্চায়েত বা পৌর এলাকা যেখানে বাস করেন সেটা লিখবেন, ব্লকের নাম, থানার নাম এখানে লিখে দেবেন। আর এখানে দেখুন বলা হয়েছে যে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক, তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেখানে কিন্তু ঠিক করে দেবেন। বা আপনি যদি নথিভুক্ত রায়তির ওয়ারিশান হন, অর্থাৎ আপনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করবেন। নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী যদি হন সেক্ষেত্রে এখানে ঠিক করবেন ওয়ারিশান হিসাবে এত একর জমি চাষ করি, তো আপনি যে পরিমাণে একর জমিটা চাষ করছেন সেটা লিখে দেবেন। এবারে জমির বিবরণ কিন্তু আবার এখানে লিখতে হবে, যেমন এখানে ক্রমিক নাম্বার, এখানে আপনি 1 নাম্বার দিয়ে ধরুন আপনি কোন জমিটা চাষ করছেন, সেই জমিটা কোন ব্লকে আছে, মৌজার নাম সঙ্গে জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ একরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এবার দেখুন বলা হয়েছে আমি পূর্বে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছি, অর্থাৎ আপনি আগে ধরুন আবেদন করেছেন, আপনার কৃষক বন্ধু আইডি নাম্বার আছে, সেক্ষেত্রে আইডি নাম্বারটা এখানে বসাবেন। আর যদি আপনি নতুনভাবে আবেদন করছেন আপনার নেই, সেক্ষেত্রে আপনি এই জায়গায় টিক করবেন, বাকি এখানে কিছু বসানোর প্রয়োজন নেই। এবার দেখুন বলা হয়েছে আমার উল্লেখিত দাবির সমর্থে নিম্নলিখিত নথিগুলো জমা দিচ্ছি, যেগুলি বা যেটি প্রযোজ্য হবে সেখানে টিক দিতে হবে। তো প্রথমেই যেমন বলা হয়েছে দেখুন পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম, অর্থাৎ বর্তমানে পর্চায় যে ব্যক্তির নাম রয়েছে, আপনি যে জমিটা নিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন, নাম এবং রায়তির সঙ্গে সম্পর্ক। এরপর এটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এখানে টিক দিলে তবেই লিখবেন। এরপরে বলা হয়েছে বর্গা বা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম, ধরুন আপনি ভাগ চাষি, সেক্ষেত্রে আপনার বর্গা বা রেকর্ডে কি নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন এবং খতিয়ান নাম্বারটা এখানে কিন্তু বসাতে হবে। এবার যদি ধরুন আপনি মালিক, জমির মালিক, সেক্ষেত্রে এখানে কিন্তু নিবন্ধিত দলিল নাম্বার আপনাকে বসিয়ে দিতে হবে। এছাড়া আপনার ক্ষেত্রে আরও এখানে অনেকগুলো রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু দাগ দিয়ে দেবেন। চলুন বর্তমানে এই প্রকল্পে আবেদন করতে হলে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা বর্তমানে কোন কোন ডকুমেন্ট এখানে জমা করতে হবে তার কিন্তু একটা লিস্ট করা হয়েছে। বলা হয়েছে দেখুন যে দুয়ারে সরকার ক্যাম্পে নথিভুক্তকরণের জন্য বিস্তারিত পদ্ধতি। তো আপনি যখন আবেদন করছেন কৃষক বন্ধু দরখাস্ত পূরণ করে ও তার সাথে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিগুলোর ফটোকপি সংযুক্ত করে জমা দেবেন এবং মূল নথি যাচাই করার পর পেশ করবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে জমা করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা দেবেন, যেমন জমির পর্চা, পাট্টা, বর্গা নথি, বন বিভাগের পাট্টা আপনার কাছে যেটা আছে সেটা দেবেন। আধার কার্ডের জেরক্স কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্টের অর্থাৎ পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক, যেটা এখানে বলা হয়েছে দেখুন ব্যাংক অ্যাকাউন্টটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বা রাজ্য সমবায় ব্যাংক, জেলা সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংকের
হতে হবে, জনধন অ্যাকাউন্ট কিন্তু চলবে না। আধার সংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। তো বুঝতে পারছেন, জনধন অ্যাকাউন্ট যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না, এই অ্যাকাউন্ট হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আর তাছাড়া আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সংযুক্ত থাকতে হবে, সঙ্গে মোবাইল নাম্বারও কিন্তু লিঙ্ক থাকতে হবে বাধ্যতামূলক। তো এই সমস্ত কাগজপত্র দিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে সমস্ত কাগজপত্র দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু বছরে 10,000 টাকা অথবা 4,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।